একটা ল্যাব ফরমারের মূল হচ্ছে তার যে কাজ সেটা হচ্ছে ড্রোন স্লাইভারকে একত্রিত করে একটা ল্যাব তৈরি করা। ড্রোন স্লাইভারকে একত্রিত করে একটা হচ্ছে ল্যাব তৈরি করাটাই আমাদের ল্যাব ফরমারের কাজ। এখন এই একত্রিত করার কাজটা আমরা কিভাবে করতে পারি? তো এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কতগুলি ড্রোন স্লাইভারকে একসাথে করব? উত্তর হচ্ছে 24টা থেকে 28টা। তো আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যেটা ভিডিওতে প্রথমে ডিসপ্লেতে এখানে আহ সাতটা সাতটা 14টা এক সাইডে, 14টা স্লাইভারের ক্যান এক সাইডে, আর ওই পাশে কিন্তু আরো 14টা স্লাইভারের ক্যান আরেক পাশে রাখা আছে। তাহলে এই পাশে 14, এই পাশে 14, সব মিলাই হচ্ছে এখানে 28টা ড্রোন স্লাইভার একসাথে ফিট দেওয়া হবে। তো একসাথে যখন ফিট দেওয়া হবে, এখানে এই একসাথে ফিট দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি 28টা স্লাইভারকে যদি আমিও মেশিনে ফিট দিয়েছি, কিন্তু 28টাকে কিন্তু আমরা এক জায়গাতে ফিট দিই নাই। পিছনের 14টা স্লাইভার এই পিছনে এক জায়গায় আমরা একত্রিত করেছি, সামনে বাকি 14টা স্লাইভার গুলি আরেক জায়গায় আমরা একত্রিত করেছি। এখানে আমরা 14টা স্লাইভারকে যে একত্রিত করলাম, তো এখানে এই অংশটাকে বলা হয় হচ্ছে ডিফ্লেক্টর প্লেট। এই অংশটাকে বলা হয় হচ্ছে ডিফ্লেক্টর প্লেট। প্রশ্ন হচ্ছে এই ডিফ্লেক্টর প্লেটে স্লাইভার গুলি একত্রিত হওয়ার পরে কি হয়? কিছু দেখা তো যাচ্ছে না। তো স্লাইভার গুলি যখন ডিফ্লেক্টর প্লেটে তারা হচ্ছে একত্রিত হয়, তখন তারা হচ্ছে এখানে ড্রাফটিং এর সম্মুখীন হয়। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিনটা টপ রোলার দেখা যাচ্ছে, এখানে একটা ড্রাফটিং জোন আছে পিছনে। এই একটা ডিফ্লেক্টর প্লেট, তো 14টা স্লাইভার হচ্ছে পিছনের ডিফ্লেক্টর প্লেটে একত্রিত হয়। এখানে তিনটা রোলার দেখা যাচ্ছে, এই তিনটা রোলার হচ্ছে টপ রোলার। বটম রোলারটা দেখা যাচ্ছে না, কারণ বটম রোলার হচ্ছে ফাইবারের নিচে, এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে না। তো 14টা স্লাইভার যখন একত্রিত হয়ে যায়, তো ডিফ্লেক্টর প্লেটে একত্রিত হয়। স্লাইভার গুলি একত্রিত যখন হয়ে যায়, তখন কিন্তু তারা দেখতে আর মোটো স্লাইভারের মতো থাকে না, তারা দেখতে তখন একটা ল্যাপের মতো হয়ে যায়, একটা শীট ফর্ম করে। যেমন ধরো যাক 4টা স্লাইভারে যদি আমি এরকম ছিল পাশাপাশি রেখে দিলাম, তাহলে কিন্তু তারা হচ্ছে আর স্লাইভার আকারে থাকবে না, এরা কিন্তু একটা শীট ফর্মে চলে আসবে। তো 14টা স্লাইভার যখন একত্রিত হয়ে যায়, তখন তারা কিন্তু হচ্ছে আর স্লাইভারের ফর্মে থাকে না, তারা হচ্ছে একটা শীট ফর্ম করে, ল্যাপ হয়ে যায় আর কি। তো এই শীটটাকে কিছুটা ড্রাফট করা হয়, এই যে একটা ড্রাফটিং জোনের টপ রোলার গুলি দেখা যাচ্ছে, এখানে কিছুটা ড্রাফট করা হয়। এবং ড্রাফটের রেঞ্জটা হয় হচ্ছে অ্যারাউন্ড 1.3 থেকে 2.5, এইটুকু রেঞ্জের আশেপাশে, অর্থাৎ 2 এর আশেপাশে, 2 থেকে 2.5 এর আশেপাশে হচ্ছে এই ড্রাফটিং এর রেঞ্জটা থাকে। তার মানে 14টা স্লাইভার একটা ডিফ্লেক্টর প্লেটে আসলো, আসার পরে কিছু দূর হচ্ছে ড্রাফটিং হলো, এবং কিছু দূর ড্রাফটিং হওয়ার পরে হচ্ছে স্লাইভার গুলি একত্রিত হয়ে ল্যাপ হিসেবে হচ্ছে তারা বের হয়ে আসলো। ল্যাব হিসেবে যখন তারা বের হয়ে আসলো, তখন এখানে নিচে একটা হচ্ছে ক্যালেন্ডার রোলার থাকে বা গাইডিং রোলার, একটা ল্যাব চলে আসবে। তো আমরা ভিডিওতে হচ্ছে এই যে ঢাকনা দেখতে পাচ্ছি, তাহলে ঢাকনার নিচে কিন্তু এখানে হচ্ছে তোমার ড্রাফটিং রোলার আছে। তো ড্রাফটিং রোলারের থেকে হচ্ছে কিছুটা ড্রাফট হয়ে একটা ল্যাব বের হয়ে আসলো, তারপরে ক্যালেন্ডার রোলার হয়ে তারা এই যে একটা ল্যাব দেখা যাচ্ছে। তার মানে এই যে ল্যাবটা দেখতে পাচ্ছি আমরা, আমি কার্সার হচ্ছে নাড়াচাড়া করছি যেখানে, এইটুকু ল্যাবে কিন্তু 14টা স্লাইভার আছে, এই পিছনের 14টা স্লাইভার। তো পিছনে যেরকম একটা ডিফ্লেক্টর প্লেট আছে, ঠিক সেরকমই একটা ডিফ্লেক্টর প্লেট কিন্তু সামনেও আছে, সামনেও কিন্তু একটা ডিফ্লেক্টর প্লেট আছে। তো এই সামনে থাকা ডিফ্লেক্টর প্লেটেও ঠিক একই জিনিস, আগের মতো আমরা যেটা বললাম, যে পিছনের মতো সামনের ডিফ্লেক্টর প্লেটেও বাকি 14টা স্লাইভার একসাথে ঢুকবে, এবং 14টা স্লাইভার একসাথে ঢুকে তারা হচ্ছে একটা শীট ফর্মে চলে আসবে, এবং সেই শীটটাকে অ্যারাউন্ড 2 থেকে 2.5 টাইমস ড্রাফট করে আরেকটা ফাইনাল লেয়ার বের করা হলো। তাহলে কিন্তু আমার এখানে শীট বের হলো দুইটা। একটা শীট বের হলো পিছনের হচ্ছে যেই ডিফ্লেক্টর প্লেট ছিল সেখান থেকে 14টা স্লাইভারের একটা শীট বের হবে, এবং সামনের ডিফ্লেক্টর প্লেট থেকেও কিন্তু ওখানেও 14টা স্লাইভার মিলে একটা ল্যাব বের হবে। তাহলে এখানে আমরা দুইটা ল্যাব পাবো, পিছনের 14টা থেকে একটা এবং সামনের 14টা থেকে হচ্ছে একটা। তাহলে শীট আমরা পেয়ে যাচ্ছি দুইটা। দুইটা যখন ল্যাব আসবে, দুইটা ল্যাবকে আমরা হচ্ছে ওভারল্যাপ করব বা সুপার ইম্পোজ করবো, অর্থাৎ একটার উপরে আরেকটা রাখবো। তারপরে তাকে ফাইনালি ক্যালেন্ডার রোলারের মাঝখান দিয়ে বের করব। তাহলে দুইটা ল্যাব একটা আরেকটার উপরে এসে পড়লো, এবং তাকে আমি ফাইনালি একটা ক্যালেন্ডার রোলারের মাঝখান দিয়ে পাস করে দিলাম, যার ফলে দুইটা ল্যাব মিলে কিন্তু ফাইনালি আমি একটা ল্যাব পাবো। তার মানে 14টা পিছনের ডিফ্লেক্টর প্লেট থেকে 14টা স্লাইভার মিলে একটা শীট, এবং সামনের ডিফ্লেক্টর প্লেট থেকে 14টা মিলে আরেকটা শীট, দুইটা শীট মিলে একটা ফাইনাল শীট বা একটা ফাইনাল ল্যাব তৈরি হয়ে আসবে। অর্থাৎ ভিডিওর এই যে ফাইনালি আমরা যেই
ল্যাবটা দেখতে পাচ্ছি, এই শীটের মধ্যে কিন্তু আসলে 2টা শীট মিলে একসাথে হয়েছে। অর্থাৎ 28টা স্লাইভার মিলে আমার এই ল্যাবটা তৈরি হয়েছে। ফাইনালি ল্যাবটা 28টা স্লাইভার মিলে তৈরি হয়েছে। তো এই 28টা স্লাইভার মিলে তৈরি হওয়া এই ল্যাবটাকে যখন আমরা ফাইনালি ওয়াইন্ডিং করে তারপরে হচ্ছে পেঁচিয়ে ফেলবো। এখানে একটা প্যাকেজ আছে, এই যে 28টা ল্যাবের, এটা হচ্ছে ফাইনাল ক্যালেন্ডার রোলার। এখান থেকে হচ্ছে একটা ল্যাব বের হবে, এই ল্যাবটা তাকে আমরা হচ্ছে এরকম ওয়াইন্ডিং করে হচ্ছে ড্রয়িং করে এখানে নিয়ে এসে প্যাকেজের চারপাশে পেঁচিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে ওয়াইন্ডিং এর জন্য একটা বেল্ট ওয়াইন্ডিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় বেল্ট ওয়াইন্ডিং। এটা একটা বেল্ট, এটাকে বলা হয় বেল্ট ওয়াইন্ডিং টেকনোলজি। অর্থাৎ হচ্ছে বেল্টটাও তো ঘুরতে থাকে, এখানে বেশ কিছু পুলি আছে, টেনশন পুলি। এই টেনশন পুলিগুলি ঘুরলে তো বেল্ট গুলাও হচ্ছে ঘুরতে থাকে, বেল্ট গুলি যদি ঘুরে তাহলে এই বেল্ট গুলি কিন্তু ল্যাবটাকেও নিয়ে এসে প্যাকেজের চারপাশে পেঁচিয়ে ফেলে। এবং ফাইনালি সেই হচ্ছে ল্যাবটাকে যখন তার ওয়েট অ্যারাউন্ড 25 কেজি হয়ে যায় তখন হচ্ছে তাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। ল্যাব ফরমারের ল্যাবগুলি উপরে জমা হয়ে যাবে আর নিচে হচ্ছে এমটি প্যাকেজগুলি আছে, সেই এমটি প্যাকেজগুলিকে ভিতরে বসায় দেওয়া হবে। এই হচ্ছে আমার ল্যাব ফরমেশন। স্যার ড্রাফট 2 থেকে 2.5 স্যার এটা আরেকটু বুঝিয়ে দেন স্যার। ল্যাবটাকে কিছু পরিমাণ ড্রাফট করা হয়। এখন ড্রাফট মানে কি সেটা কি বলতে পারবা? সেটা মনে আছে নাকি মনে করে দিতে হবে? চিকন করা, মানে এখন হ্যাঁ, আমি যদি স্মুথ করা বা এমন কিছু। না, স্মুথ কাটা খুবই জঘন্য উত্তর, তোমার কাছে এই উত্তর আশা করা যায় না। ড্রাফট মানে স্যার হচ্ছে, হ্যাঁ বলো। ফ্রন্ট রোলার আর ব্যাক রোলারের রেশিও, সারফেস স্পিডের রেশিও বলতে পারি। আসলে ড্রাফটের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে থিক ম্যাটেরিয়ালকে থিন করা। এটাকে আমরা জি বলতে স্যার। পারি স্যার ওটাই বলতে গিয়ে স্যার। আচ্ছা, রিডাকশন অফ মাস পার ইউনিট লেংথ, এটা আমরা বলি যে রিডাকশন অফ মাস পার ইউনিট, একক দৈর্ঘ্যের ভরকে কমানো। খুব স্বাভাবিকভাবেই আমরা এটাকে এভাবে বলতাম যে রিকিশির 1 ফুট আমি কেটে নিলাম, মনে করো গলার নিচ থেকে 1 ফুট কেটে নিলাম, হয়তো বা তার ওজন হবে মনে করো 60 থেকে 70 কেজি। আর যদি একজন সাধারণ মানুষের গলার নিচ থেকে 1 ফুট কেটে নিই তাহলে তার ওজন মনে করো হলো 10 কেজি বা 20 কেজি। তো যে ঠিক হবে, যে হচ্ছে মোটা, তার একক দৈর্ঘ্যের ভর এমনিতেই বেশি। আর যে চিকন তার একক দৈর্ঘ্যের ভর স্বাভাবিকভাবেই কম হয়, যেহেতু গোস্ত হাড্ডি কম হবে। তো ইয়ার্নের ক্ষেত্রেও তাই। তো ড্রাফটকে আমরা বলি হচ্ছে রিডাকশন অফ মাস পার ইউনিট লেংথ, সোজা বাংলায় থিক ম্যাটেরিয়ালকে থিন করা। তো আমরা যদি বলি ড্রাফটের মান 10, তার মানে আমরা হচ্ছে ওই ড্রাফটিং জোনের মাধ্যমে মাস পার ইউনিট লেংথকে 10 গুণ কমায় ফেলতে পারি, তাকে আমরা 10 গুণ চিকন করে ফেলতে পারি। তো আমরা যদি বলি ড্রাফটের মান 2.5, তার মানে যেটা ফিড হলো ডেলিভারি দিয়ে বের হওয়ার আগে তার মাস পার ইউনিট লেন্থকে 2.5 টাইমস কমায় ফেলা হবে, অর্থাৎ তাকে 2.5 গুণ চিকন করে ফেলা হবে। এটাই বোঝানো হচ্ছে। জি স্যার। তার মানে ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট যদি হয় 10, তাহলে ডেলিভারি ম্যাটেরিয়ালের হচ্ছে কাউন্ট হবে 25, 2.5 গুণ চিকন হয়ে বের হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? সহজ জিনিস, ল্যাব ফর্মার সহজ মেশিন, শুধু স্লাইভার গুলিকে একসাথে করে বের করে দেওয়ার কোনো কাজ নেই এখানে ল্যাব ফর্মার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু দেখে আসি আমরা। এটা বুঝবা এখন, যেহেতু তোমরা বেশ কয়েকটা মেশিনারি ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু কিছু দেখেছো। আচ্ছা, ফারহানা ম্যাডাম একটু ফোন দিয়েছেন, আমি একটু ফোনটা রিসিভ করি।
আচ্ছা, তোমরা হচ্ছে ইয়ে করো, লেফট ফরমারের একটা প্রবলেম লিখো। তোমরা লেফট ফরমারের একটা প্রবলেম লিখো, খাতায় লিখো। কাগজ কলম নিছো? জি স্যার। আচ্ছা, লেখো ক্যালকুলেট দ্য প্রোডাকশন অফ এ লেফট ফরমার। Calculate the production of a lap former with following specification. Calculate the production of a lap former with following specification. লিখছো? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে তোমার ইয়েগুলি লিখে ফেলো, যে স্পেসিফিকেশন গুলো লেখো। ডেলিভারি স্পিড, লেখো 200 মিটার পার মিনিট। স্যার কি লিখবো স্যার? আরেকবার একটু বললে ভালো ডেলিভারি হতো। স্পিড 200 মিটার পার মিনিট। লিখছো? জি স্যার। ল্যাপ কাউন্ট, 80 গ্রাম পার মিটার। ল্যাপ কাউন্ট 80 গ্রাম পার মিটার। জি স্যার। মেশিন এফিসিয়েন্সি 95%। তারপর হচ্ছে ওয়েস্ট 0.5%। আরেকবার তো রিপিট করলে ভালো হবে স্যার। স্যার মেশিন এফিসিয়েন্সি 95। জি। ল্যাব কাউন্টটা কত স্যার? 80 গ্রাম পার মিটার। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন পাউন্ডস পার ডে, অথবা কেজি পার শিফট। কেজি পার শিফট লেখো। কেজি পার শিফট কত? স্যার কোনটা কেজি পার শিফট? প্রোডাকশন কেজি পার শিফট কত? বুঝছো? জি স্যার। স্যার মেশিন এফিসিয়েন্সির পর ডেলিভারি স্পিড হচ্ছে 200 মিটার পার মিনিট। মেশিন এফিসিয়েন্সির পরে লাইনটা স্যার। ডেলিভারি স্পিড হচ্ছে 200 মিটার পার মিনিট। তারপরে হচ্ছে ল্যাপ কাউন্ট। ল্যাপ কাউন্ট কত বললাম? ল্যাপ কাউন্ট বলেছি মনে 80 হয় গ্রাম 80। পার মিটার। হ্যাঁ, 80 গ্রাম পার মিটার। মেশিন এফিসিয়েন্সি স্যার এফিসিয়েন্সি হচ্ছে 95%। 95%। আর কি বলেছি? ওয়েস্ট। ওয়েস্ট 0.5। ওয়েস্ট হচ্ছে 0.5%। বের করতে হবে হচ্ছে কেজি। প্রোডাকশন কেজি পার শিফট। কেজি পার শিফট ইজ ইকুয়াল টু হোয়াট? স্যার ওয়েস্টটা কত স্যার? শুনে দিতেছি। এই যে লিখে দিয়েছি আমি চ্যাট বক্সে। স্যার ওয়েস্টটা কি 0.5% নাকি জি, জি। শুধু 0.5? না, না, 0.5। ওই তো 0.5 আর 0.5 তো একই জিনিস। হয়েছে? স্যার পার্সেন্ট কি হবে না কি হবে না ওটা জিজ্ঞেস করছি হ্যাঁ, স্যার। ওয়েস্ট তো অবশ্যই পার্সেন্ট হবে। এই যে আমি পার্সেন্ট দিয়েছি তো, 0.5%। পার্সেন্ট ছাড়া ওয়েস্ট হিসাব করবা কিভাবে? বোঝা গেল? জি স্যার। এই অঙ্কটা করবা ওই একই রকম, ঠিক আগের যে 3টা ফর্মুলা, ওই 3টা ফর্মুলা দিয়ে ডেলিভারি স্পিড থেকে ম্যাথ শুরু হয়ে যাবে। বাকি সবকিছু একই রকম। এটা করবা, না করতে পারলে আগামী ক্লাসে এসে আমাকে জিজ্ঞেস করবা। না করতে পারার কোনো কারণ নাই। তারপরে যদি নিতান্তই না পারো তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবা। আচ্ছা, ল্যাব ফরমার নিয়ে কথা বলা হয়ে গেছে। ল্যাব ফরমাটটা কি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাসাইনমেন্ট আর এগুলো স্যার বলবো পরে।
অ্যাসাইনমেন্ট কি এখনই মানে টপিক নিয়ে শুরু করে দিতে চাও বা এরকম কিছু? আমি ভেবেছিলাম আগামী সপ্তাহে তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব আর কি, ডেট, অ্যাসাইনমেন্টের ডে, অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে এমসিকিউ এর ডেট। স্যার টপিকটা আগামী স্যার সপ্তাহে দিয়েন স্যার, বাট এই আমার সপ্তাহে দিতে আগামী স্যার। সপ্তাহে দিতে ভালো হবে স্যার। আগামী আমাদের সপ্তাহে দিয়ে দেন স্যার। আমার কাছে যেটা মনে হয় তোমরা হচ্ছে আপাতত এই সপ্তাহটা রিভিউ লেকচার গুলি দেখো। সামনে যত সময় বাড়বে তোমাদের হচ্ছে চাপ তত বেশি বাড়বে। তোমরা হচ্ছে এই সপ্তাহটায় যতটুকু সম্ভব লেকচার রিভিউ করো, মানে পুনরায় দেখে হচ্ছে প্রিপারেশন নিয়ে নাও। এখন যদি অ্যাসাইনমেন্ট বা এমসিকিউ দেই তাহলে তোমাদের পুরো প্রিপারেশনটাই এমসিকিউ এবং অ্যাসাইনমেন্টের উপরে হয়ে যাবে। স্যার আমরা এই উইকে স্যার ভিডিওগুলো দেখি স্যার, পরে স্যার আমার কাছে তাই মনে হয় যে হচ্ছে আগামী সপ্তাহ থেকে তোমরা এগুলি নিয়ে মাথা ঘামাও, এই সপ্তাহতে ভিডিওগুলো দেখে নাও। আমাদের মনে হয় নাম্বার কত 10, লেকচার 10 পর্যন্ত ছিল। তো এক কাজ করা যেতে পারে, আমাদের হাতে কি সময় আছে এখনো মনে হয়? হ্যাঁ, কিছু তো আছেই। স্যার আমরা 20 হচ্ছে মিনিট। লেকচার 10 এর পরে আজকে অনলাইন লেকচার 7টা একটু দেখি। বলো, কেউ কিছু বলতে চাইলে। স্যার আমার মতে স্যার আপনি অ্যাসাইনমেন্টের টপিকটা দিয়ে দিলে খুব ভালো হতো স্যার। ডেডলাইন স্যার দেরি করে দিন স্যার। হ্যাঁ স্যার। না, তোমরা হচ্ছে আগে স্যার, এই আমরা টাইম পাচ্ছি স্যার। কেউ স্যার পরে স্যার সুযোগ পাবে না বলার স্যার যে টাইম ছিল না এই সেই হ্যান ত্যান স্যার। তোমাদেরকে আমি যতটুকু চিনি বা তোমাদেরকে না, ছাত্রদের যতটুকু মানসিকতা, তারা হচ্ছে তখন মানে এই লেকচার গুলি রিভিউ করা ছেড়ে দিবে যখন আমি তাদেরকে অ্যাসাইনমেন্টের টপিকটা বলবো আর কি। এই জন্য আমি চাচ্ছি অ্যাসাইনমেন্ট টপিক আগামী সপ্তাহে বলি। আর কেউ বললেই বা কি, তাকে তো টাইম মতো জমা দিতে হবে। আর তোমাদের যতই টাইম দেয় না কেন তোমরা আগে থেকে করবা না, বা আমি নিজেও করতাম না। তোমাদের 21 দিন টাইম আর 7 দিন টাইম একই জিনিস। আগের রাতে করবে স্যার। হ্যাঁ এখন, হ্যাঁ তো ওইভাবেই করবো। এখন তুমি আমরা যতই বলো না কেন, তো এটা আসলে লাভ নাই, কারণ আমাদের স্বভাব সাধারণত একরকমই হয় আর কি। তোমাদের না, মানে আমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ছিল। তবে হ্যাঁ, আমি অন্তত পক্ষে সিটির আগে পড়তাম, যেটা তোমাদের মধ্যে খুবই কম দেখি। আমরা পড়ি স্যার সিটির আগে। হইতে পারে, কিন্তু তোমরা হয়তো পড়ো, তোমাদের আগে যারা সিনিয়র পার হয়ে গেছে তাদেরকে আমি এটা মানে দুই একজন হয়তো বা পড়ে, তো বেশিরভাগকে আমি দেখেছি যে মানে খুব একটা কেয়ার টেয়ার করে না। এটা আমি খুবই অবাক হই। হ্যাঁ, নিয়মিত প্রতিদিনের লেকচার প্রতিদিন শেষ করে ফেলে, এটাতে আমি অবাক হই। মানে এটা এটা করো না, এই জন্য আমি অবাক হই না। কিন্তু আমি খুবই অবাক হই যখন দেখি যে তোমরা সিটি নিয়েও হচ্ছে পড়ো না। এবং তোমাদের তো এবার অফলাইনে সিটি নিতে পারলাম না। সাধারণত যেটা হয় যে সিটি যেদিন নেই সেদিন আমি বলে দিই যে ধরা যাক 9টা 10-এ ক্লাস, তো আমি বলে দিই যে 9টা 10-এ কিন্তু সিটি শুরু করব, কিংবা 12টায় ক্লাস, আমি বলে যে 12টায় সিটি শুরু করব। তো আমি ইচ্ছা করেই হয়তো মানে সময় দেওয়ার জন্য 12টা 10 কিংবা 15তে শুরু করি। তারপরে দেখা যায় কেউ কেউ 15-20 মিনিট দেরি করে আসে এবং খুব নির্বিকার ভঙ্গিতে ক্লাসে ঢুকে। তো কেউ যদি ভুলে দেরি করে ফেলে তো তার স্বাভাবিকভাবে একটু মানে টেন্স থাকার কথা, তো আমি এরকম করে টেনশন খুঁজে পাই না। দেখা যায় তার চেয়ে বেশি আমি টেনশনে থাকি যে "এই তাড়াতাড়ি আসো, তোমার তো সময় বেশি বাকি নাই"। তো খুবই হচ্ছে হেলতে দুলতে আসে, দেয়, লেখে, লেখলো না, এরকম আর কি দেখা যায়। এগুলিতে খুব অবাক হই। আচ্ছা, যাই হোক। তো আমরা তাহলে যেটা আমি ভাবছি যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দিব, কিংবা হচ্ছে অন্তত পক্ষে দেখা যাক কি করা যায়। আগামী সপ্তাহে হয়তো বা রবিবারের দিকে, সোমবারের দিকে দিয়ে দিতে পারি। টিআরকে আমি জানাই দিব যদি ক্লাসের আগেই আমি হচ্ছে এটা দিয়ে দিই। আচ্ছা, তো আমরা হচ্ছে কোনটা দেখতে পারি? লেকচার 10, অনলাইন লেকচার 10, এটা হচ্ছে আমরা দেখি 7 তারিখ। হ্যাঁ, মে মাসের 7 তারিখে ছিল এটা, এটা দেখি। এখানে তোমাদের যদি সমস্যা থাকে তাহলে আমাকে হচ্ছে বলো। স্যার বাকি যে ভিডিও গুলো আছে স্যার ওগুলো দিয়ে দিন। ইনশাল্লাহ। স্যার সাউন্ড আসতেছে না।
আমাদের যদি মনে পড়ে একটা ড্রাফটিং জোনের দুইটা হচ্ছে বেসিক কন্ডিশন থাকে। এটা হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং জোনের আলোচনা আর কি। রোভিং ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টে কি কি কম্পোনেন্ট থাকে সেই সংক্রান্ত একটা আলোচনা। রোভিং ফ্রেমের একটা বেসিক কন্ডিশন হচ্ছে যে ড্রাফটিং জোনে মোর দেন ওয়ান পেয়ার অফ রোলার লাগবে, অর্থাৎ একের অধিক জোড়া হচ্ছে রোলার প্রয়োজন আমাদের ড্রাফটিং জোনের ক্ষেত্রে। আর আরেকটা যেটা কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন যেটা, সেটা হচ্ছে অবশ্যই সামনের জোড়া রোলারের গতি তার পিছনের জোড়ার চাইতে কিন্তু বেশি হবে। সামনের জোড়া রোলারের গতি তার পিছনের রোলারের চাইতে কিন্তু বেশি হবে। তো এটা হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন। এই দুইটা কন্ডিশন যখন আমরা ফলো করতে পারবো তখন হচ্ছে আমাদের একটা কিন্তু ড্র ফ্রেমের হচ্ছে ইয়ে কি বলে, এই দুইটা কন্ডিশন হচ্ছে ফুলফিল হবে। তো এখন ড্র ফ্রেমের ক্ষেত্রে যেটা হবে যে এই যে ড্র ফ্রেমের ড্রাফটিং জোন, সেখানে কিন্তু এই দুইটা বেসিক কন্ডিশন হলেই একটা পূর্ণাঙ্গ ড্রাফটিং জোন হবে না, আমার আরো কিছু কম্পোনেন্টের প্রয়োজন। তো সেই কম্পোনেন্ট গুলির সাথে আজকে পরিচিত হতে যাচ্ছি। তো এখানে সবুজ রং দিয়ে মূলত আমার ড্রাফটিং জোনের ফ্রন্ট আর বটম, টপ আর বটম রোলারকেই বোঝানো হয়েছে। আমি যেটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল যদি আমার এই ড্রাফটিং জোন যেটা আঁকা আছে এইখানে ম্যাটেরিয়াল যদি আমার এরকম হয়, এই যে অ্যারো যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই অ্যারো অনুযায়ী যদি যায়, যে ডান থেকে হচ্ছে বাম দিকে যাচ্ছে, ঠিক আছে, ডান থেকে বাম দিকে যাচ্ছে এই অ্যারোটা, তো এই অ্যারোর দিকে যদি ফাইবারের গতি হয় তাহলে কিন্তু আমাদের পিছনের যে রোলারটা এটা হবে হচ্ছে ব্যাক রোলার, মাঝখানেটা হচ্ছে তোমার মিডল রোলার, আর সবার সামনেটা হবে হচ্ছে কিন্তু ফ্রন্ট রোলার। তো পিছনেটা ব্যাক রোলার, এই সামনেটা হচ্ছে ফ্রন্ট রোলার। এখন আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করব হচ্ছে যদি ব্যাক রোলারের পিছনে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে হচ্ছে একটা কন্ডেন্সার এখানে দেখা যাচ্ছে ব্যাক রোলারের পিছনে। তো এই কন্ডেন্সার, এই যে যেই তিন কোণা একটা ফানেলের মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কন্ডেন্সার। তো এই কন্ডেন্সার নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব। কন্ডেন্সার আগে আমরা দেখে আসি ভিডিওতে। এই এটা কিন্তু একটা ড্রাফটিং জোনের হচ্ছে টপ ভিউ। এই ড্রাফটিং জোনের টপ ভিউতে আমরা হচ্ছে কন্ডেন্সার দেখতে পাচ্ছি, ব্যাক রোলারের পিছনে যে লাল রঙের একটা কন্ডেন্সার দেখতে পাচ্ছি। কন্ডেন্সারটা আসলে একটা দরজার মতো। আমরা আরেকটা ক্লোজ ভিউ দেখি। আমরা এখন নামাজের বিরতি থেকে, আজানের বিরতি থেকে আসি। অর্থাৎ ফাইবারের লেন্থ কিন্তু কন্টিনিউয়াস না, যেহেতু আমরা এখন নামাজের বিরতি থেকে আমাদের যেই হচ্ছে ড্রাফটিং জোনের রোলার, সেই রোলার গুলিও যেহেতু ঘূর্ণায়মান থাকে সবসময়, এবং আমরা যে ফাইবারটা ব্যবহার করি এই ফাইবারটারও কিন্তু লেন্থ হচ্ছে স্টেপল লেন্থ, অর্থাৎ ফাইবারের লেন্থ কিন্তু কন্টিনিউয়াস না, যেহেতু স্টেপল। তাই এই স্টেপল লেন্থের ফাইবার যখনই তারা ড্রাফটিং জোনের মধ্যে আসে তখনই কিন্তু ড্রাফটিং জোনগুলি, ড্রাফটিং জোনটা ঘূর্ণায়মান থাকার কারণে, ড্রাফটিং জোনের রোলার ঘূর্ণায়মান থাকার কারণে ফাইবারগুলির মধ্যে কিন্তু মুভমেন্টের একটা প্রবণতা দেখা যায়। অর্থাৎ ফাইবারগুলি খুব এদিক সেদিক তারা হচ্ছে মুভ করতে চেষ্টা করে। কিন্তু এই মুভ করতে চেষ্টা করার বিষয়টাকে হচ্ছে আমরা ইতিবাচক হিসেবে নেই না, আমরা এটাকে হচ্ছে নেতিবাচক হিসেবে নেই। কি জন্য নেতিবাচক হিসেবে নেই? কারণ ফাইবার যখন নিজেদের ইচ্ছা মতো ড্রাফটিং জোনের মধ্যে তারা হচ্ছে মুভ করতে থাকবে, এতে করে যেটা হয় যে আমাদের ইভেননেস নষ্ট হবে, আমাদের যে ম্যাটেরিয়ালের ইভেননেস কিন্তু নষ্ট হবে। তো ম্যাটেরিয়ালের ইভেননেস আমরা চাই না কখনোই যে হচ্ছে একটা ড্রাফটিং জোনের মধ্যে আমার যে ইয়েগুলি ছিল, ফাইবারগুলি ইচ্ছা মতো নড়াচড়ার সুযোগ পাক। তো এই জন্য আমরা হচ্ছে কি করব, ফাইবারগুলির জন্য নিজেদের মতো করে চলাফেরা করতে না পারে এই জন্য একটা কন্ডেন্সার হচ্ছে ব্যবহার করব। কেউ কেউ বলছে কথা শুনতে পাচ্ছি না, আমি তো অডিও চেক করলাম, আমার দিক থেকে অডিও ঠিক আছে। তো হয়তো বা নেটওয়ার্কের সমস্যা, রেকর্ডেড ভার্সনে যতটুকু সমস্যা হয় রেকর্ডেড ভার্সন থেকে দেখে নিও, আশা করি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো বা নেটওয়ার্কের অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে আর কি। তো আমাদের কন্ডেন্সারের হচ্ছে এটা কাজ। কন্ডেন্সারটা আমরা দেখলাম, এখানে কিন্তু দুইটা কন্ডেন্সার দেখানো হয়েছে, একটা হচ্ছে এটা একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার। আবার এই যে এখানে সাদা রঙেরও কিন্তু কন্ডেন্সার আছে, এই যে এখানে এটা একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার, এরকম বেশ কন্ডেন্সার দেখা যাচ্ছে। তাহলে মোটমাট কথা হলো কন্ডেন্সার আসলে কি জিনিস, কন্ডেন্সারের কাজ কি? কন্ডেন্সার কন্ডেন্স করে, কাকে কন্ডেন্স করে?
স্লাইভারে থাকা ফাইবারগুলিকে একটা নির্দিষ্ট গতিতে পাঠিয়ে দেয়, নির্দিষ্ট একটা জায়গা দিয়ে পাঠিয়ে দেয়। কেন নির্দিষ্ট জায়গা দিয়ে পাঠায়? যদি আমরা কন্ডেন্সার ব্যবহার না করতাম তাহলে ফাইবারগুলি তাদের ইচ্ছা মতো নড়াচড়া করতো। ফাইবার ইচ্ছা মতো নড়াচড়া করলে আমাদের কি সমস্যা? ফাইবার যদি ইচ্ছা মতো নড়াচড়া করে তাহলে হচ্ছে ম্যাটেরিয়ালের নিচের ইভেননেস নষ্ট হয়ে যাবে, এবং একই সাথে কোনো কোনো ফাইবার এরকমও হতে পারে যে যেহেতু এই যে টপ রোলার কিন্তু অল্প একটু জায়গা জুড়ে আছে, টপ রোলার থেকে বের হয়ে এসে তার আকাশে বাতাসে ভাসতে পারে যদি ফাইবারগুলি বেশি নড়াচড়া করে বাইরে বের হয়ে চলে আসে। সেজন্য আমরা কখনোই চাই না যে ফাইবারগুলি তাদের ইচ্ছা মতো নড়াচড়া করুক, এই জন্য আমরা কন্ডেন্সার ব্যবহার করি। আশা করা যায় যে কন্ডেন্সারের কাজ সম্পর্কে তোমরা বুঝতে পারছো, বা এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখে জানিও, বা তোমাদের জন্য কথা বলার সুযোগও কি দিয়েছি? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে, প্রশ্ন করতে পারো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যখন আরেকটু সামনে আগাবো কিংবা ভিডিওটার দিকে আগাই, যদি দেখি এই হচ্ছে মনে করো আমার ড্রাফটিং জোন। তো ড্রাফটিং জোনের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে ব্যাক রোলার, এবং ব্যাক রোলারের মধ্যে এটা হচ্ছে টপ রোলার, যেগুলি ঘিয়া কালার দেখা যাচ্ছে টপ রোলার দেখে কিন্তু মোটামুটি বোঝাও যাচ্ছে যে এগুলি যে একটা রোলার। এই যে এটা যেমন ফ্রন্ট রোলার, ফ্রন্ট টপ রাবার কোটেড হওয়ার কারণে এই ঘিয়া কালারটা দেখা যাচ্ছে। রাবার কোটেড, আমরা জানি যে টপ রোলার সবসময় হচ্ছে রাবার কোটেড হয়ে থাকে, তো এই রাবার কোটেড হওয়ার কারণে এটার গায়ের রং হচ্ছে এরকম ঘিয়া ঘিয়া কালারের মতো মনে হচ্ছে। কিন্তু মাঝখানের রোলারটা, মাঝখানে যে একটা রোলার থাকার কথা ছিল ওটাকে কিন্তু বেশ রোলারের মতো মনে হচ্ছে না, ওটাকে কিন্তু ছড়ানো একটা জিনিস মনে হচ্ছে। এই যে এটা, তারপরে হচ্ছে এইটা, এটাকে একটা ছড়ানো জিনিস মনে হচ্ছে। তারপর হচ্ছে এইটা, এটাকেও একটা ছড়ানো, কেমন যেন একটা ছড়ানো জিনিস মনে হচ্ছে। এইটা আসলে কি? এবং এটা কিন্তু ঘুরছেও, দেখো এটার উপরে কিছু লেখা ছিল, লেখাটার ছাপটা টের পাওয়া যাচ্ছে, ঘুরছে। আমরা আরো ভালো করে দেখতে পারবো এখন। এই যে কন্ডেন্সার, ব্যাক টপ রোলার, ওই যে ব্যাক বটম রোলার স্টেনলেস স্টিল, এখানে হচ্ছে কন্ডেন্সার মিডল রোলারের আগে, এখানে মিডল রোলার থাকার কথা ছিল কিন্তু রোলারটাকে আমরা দেখতে পাচ্ছি না, একটা মনে হচ্ছে ছড়ানো কি যেন একটা আছে এখানে। এই যে এখানে টপ রোলারটাকে কিন্তু আবার ঠিকই দেখা যাচ্ছে। তো এখানে আমরা আসলে বটম রোলারটাকে যে জন্য দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে বটম রোলারটার উপরে, সরি মিডল রোলারটাকে যে জন্য দেখতে পাচ্ছি না, যে এখানেও আমি ছবিটা রেখে দিয়েছি বোঝানোর সুবিধার্থে, এই মিডল রোলারটার উপরে আসলে এই ধরনের একটা বেল্ট বসানো হচ্ছে, যেটা সিনথেটিক রাবারের তৈরি একটা বেল্ট বসানো হচ্ছে। এই জন্য এই রোলারটাকে, মিডল রোলারটাকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক এখানে যেরকম একটা রোলার, রোলারটার উপরে বেল্ট বসানো, এখানেও ঠিক সেরকমই একটা রোলার আছে ঠিকই, কিন্তু রোলারটার উপরে যেহেতু একটা বেল্ট বসানো আছে সিনথেটিক রাবারের, এই কারণে আমরা রোলারটাকে দেখতে পারিনি। এই রাবারের সিনথেটিক বেল্টের নাম হচ্ছে অ্যাপ্রন। এই রাবারের সিনথেটিক বেল্টের নাম হচ্ছে অ্যাপ্রন। এখন আমরা অ্যাপ্রন নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে অ্যাপ্রন কি? অ্যাপ্রন হচ্ছে এই যে রোলারের উপরে যে রাবারের, আমরা সিনথেটিক রাবার দিয়ে এখন তৈরি হয় এই যে রাবারের বেল্ট দেখতে পাই, এটাই হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনের কাজ কি এটা নিয়ে হচ্ছে একটু কথা বলি আমরা, এটা নিয়ে একটু লম্বা সময় নিয়ে আমরা কথা বলবো। যে আমরা একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। একটা ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করি, যদি সুন্দর হবে না তা মোটামুটি বোঝা গেলেই চলবে। এই মনে করো 3/3 একটা ড্রাফটিং জোন আমরা আঁকলাম, ধরে নাও এটাই একটা 3/3 ড্রাফটিং জোন, এবং এই 3/3 ড্রাফটিং জোনের ম্যাটেরিয়াল যাচ্ছে হচ্ছে বাম থেকে ডান দিকে, ঠিক আছে? তো বাম থেকে ডান দিকে যদি যায় তাহলে সবার এই পিছনের এটা হচ্ছে ব্যাক রোলার, মাঝখানেটা মিডল রোলার, সবার ডান দিকেরটা হচ্ছে ফ্রন্ট রোলার। এখন আমরা এখানে হচ্ছে ফাইবার বুঝে নিই যে ফাইবার যদি আসে, তো আমরা এখন একটা ফাইবার কল্পনা করি যে এখানে এই একটা ফাইবার আঁকলাম। খেয়াল করে দেখো এই ফাইবারটা কিন্তু আমি এঁকেছি টপ এবং বটম রোলারের মাঝখানে, কিন্তু এই ফাইবারটা আমি এঁকেছি। তো টপ আর বটম রোলারের মাঝখানে এই ফাইবারটা যে এঁকেছি, তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে এই ফাইবারটার গতি কিন্তু পুরোপুরি ভাবে টপ এবং বটম রোলারের উপরেই নির্ভরশীল, তাই না? যেহেতু এই ফাইবারটা টপ আর বটম রোলারের ঠিক মাঝখানে অবস্থান করছে, সেহেতু অবশ্যই এই ফাইবারটার গতি টপ আর বটম রোলারের উপরেই নির্ভরশীল। তো এবং এই ফাইবারটা এখন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে, যেহেতু সে টপ আর বটম রোলারের মাঝখানে। যখনই কোনো একটা ফাইবার রোলারের নিপ পয়েন্ট ছেড়ে বের হয়ে আসে, যেমন ধরা যাক আমি আরেকটা ফাইবার আঁকি, যে এইখানে আমি যে এখন মাত্র ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা কিন্তু ব্যাক রোলারের মাঝখানেও নাই, মিডল রোলারের মাঝখানে অর্থাৎ মিডল রোলারের নিপ পয়েন্টেও কিন্তু নাই। এই অবস্থায় এই ফাইবারটাকে আমরা বলবো ফ্লোটিং ফাইবার, ভাসমান ফাইবার। কেন? কারণ সে কোনো রোলারের নিপ পয়েন্টে কারো কন্ট্রোলেই সে নাই। এই ফাইবারটা কিন্তু হচ্ছে ভাসমান ফাইবার। এই ফ্লোটিং ফাইবারটা সবসময় বিপজ্জনক। কেন বিপজ্জনক? কারণ এই ফ্লোটিং ফাইবারটা যখনই থাকবে তাদের হচ্ছে মুভমেন্টের প্রবণতাটা অনেক বেশি। কন্ট্রোলে থাকা ফাইবারগুলি কিন্তু এতটা মুভমেন্ট করে না, কিন্তু যে সমস্ত ফাইবার হচ্ছে আমার ড্রাফটিং জোনে ফ্লোটিং হবে, সেই ফ্লোটিং ফাইবারগুলি কিন্তু দারুণ রকম মুভমেন্ট করতে চায়। তো এই কারণে এই ফ্লোটিং ফাইবারটা
কে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই ফ্লোটিং ফাইবারগুলো হতে পারে ড্রাফটিং জোন ছেড়ে বেরিয়ে আসবে, কিংবা তারা স্লাইভারের আনইভেননেসের কারণ হবে। আমি আরেকটা কথা অ্যাড করি, এই ফ্লোটিং ফাইবারগুলি যখন ব্যাক জোনে থাকে, অর্থাৎ ব্যাক রোলার এবং মিডল রোলারের মাঝখানে থাকে, যেহেতু আমার ব্যাক রোলারের গতি কম, তাই এই ফ্লোটিং ফাইবারটার গতিও কম থাকে এবং এই পর্যায়ে সে খুব বেশি আসলে ক্ষতির কারণ হয় না। কিন্তু আমরা জানি যে ফ্রন্ট রোলারের কিন্তু হচ্ছে গতি অনেক বেশি, তো সেই কারণে এই ফ্লোটিং ফাইবারটা যদি ফ্রন্ট জোনে চলে আসে তখন কিন্তু এটা অনেক বড় ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। তখন হবে ফ্লোটিং ফাইবারগুলি প্রচুর নড়াচড়া করবে, ড্রাফটিং জোন থেকে উড়ে চলে যেতে পারে, উড়ে চলে গেলে আবার আরেক সমস্যা, অন্য একটা স্লাইভার বা ইয়ার্ন বা রুভিং এর গায়ে হচ্ছে লেগে থাকবে, ইভেননেস নষ্ট করবে, এরকম। তো এই জন্য কিভাবে ফ্রন্ট জোনে এই ফ্লোটিং ফাইবারের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় সেজন্যই হচ্ছে এই রাবারের বেল্ট তৈরি করা। আর এই রাবারের বেল্টকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন, APRON। এই রাবারের বেল্টটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন, APRON। তো এরকম রাবারের বেল্ট পরায় দেওয়া হয় ফ্রন্ট জোনে সাধারণত। আমরা এখানেও দেখো মিডল এবং ব্যাক এবং মিডল রোলারের মাঝখানে কিন্তু কোনো অ্যাপ্রন নাই, অ্যাপ্রন কিন্তু বসানো হয়েছে মিডল রোলার এবং ফ্রন্ট রোলারের মাঝখানে, অর্থাৎ ফ্রন্ট জোনে অ্যাপ্রন বসানো হয়েছে। কেন? কারণ ফ্রন্ট জোনেই তো ফাইবারের গতি বেশি থাকে, আর ফ্লোটিং ফাইবারও এই কারণে ফ্রন্ট জোনের জন্যই বেশি ক্ষতিকর। তো আমি একটা অ্যাপ্রন আঁকার চেষ্টা করি, যে অ্যাপ্রন হচ্ছে, তো আমি এখন একটা অ্যাপ্রন আঁকি, ঠিক আছে। এই টপ রোলারের জন্য আমি একটা অ্যাপ্রন, এটা বেল্ট হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই যে আমার ডান দিকে যে ছবিটা, এখানে কিন্তু একটা টপ রোলারের উপরই একটা বেল্ট আঁকা হয়েছে। এই বেল্টটাকে আমি এখানে আঁকার চেষ্টা করেছি। এই বেল্টের নাম হচ্ছে অ্যাপ্রন। স্যার ফ্লোটিং ফাইবার কি স্যার শুধু ফ্রন্ট জোনেই থাকে নাকি স্যার অন্য দিকে স্যার একদমই থাকে না, নাকি থাকার পসিবিলিটি আছে? না, অবশ্যই থাকবে। যে আমি একটা ইতিমধ্যেই ব্যাক জোনে কিন্তু আমি একটা ফ্লোটিং ফাইবার এঁকে রেখেছি, দেখেছো কি? আমি কিন্তু স্যার। ব্যাক জোনে ফ্লোটিং ফাইবার এঁকেছি। আমি বলেছি যে ব্যাক জোনে যেহেতু ফাইবারের গতি কম, কেন গতি কম? কারণ হচ্ছে ব্যাক রোলারে কিন্তু গতি ফ্রন্টের চাইতে কম থাকে, তাই না? তার মানে ব্যাক জোনে যেহেতু গতি কম, তাহলে সেই কারণে এই ফ্লোটিং ফাইবারের মুভমেন্ট করার প্রবণতাটা কম থাকে, ঠিক আছে। কিন্তু যখন ফ্রন্ট জোনে চলে আসে, যেহেতু ফ্রন্ট রোলারের গতি বেশি, তখন এই ফ্লোটিং ফাইবারের গতিবিধিও কিন্তু অনেক বেড়ে যায়। এই কারণে ফ্রন্ট জোনে আমাকে এই ফ্লোটিং ফাইবারের গতি কন্ট্রোল করার জন্য, মুভমেন্ট কন্ট্রোল করার জন্য এই অ্যাপ্রনকে বসানো হয়। জি স্যার। তো আমি হচ্ছে দুইটা অ্যাপ্রন আঁকলাম, দুই সেট, টপ রোলারের জন্য টপ অ্যাপ্রন আর হচ্ছে বটম রোলারের জন্য আমরা বটম অ্যাপ্রন এঁকে দিলাম। আশা করি বুঝতে পারতেছো। যেমন এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কিন্তু টপ রোলারের অ্যাপ্রনটা, হ্যাঁ, যে বেল্ট দেখা যাচ্ছে এটাই হচ্ছে টপ রোলার। বটম রোলারের জন্য এরকম অ্যাপ্রন থাকবে। তো এই টপ রোলারের জন্য যে অ্যাপ্রন এবং বটম রোলারের জন্য যখন আমরা একটা অ্যাপ্রনকে বসায় দিব, তখন আমরা খেয়াল করে দেখো, এখন যদি এই ফ্লোটিং ফাইবার এই মাঝখানে আসলো, এই মনে করো একটা ফ্লোটিং ফাইবার আমি আঁকলাম, এখন কিন্তু এই ফ্লোটিং রোলারটার মুভমেন্ট করার জায়গা অনেক কমে গেল। এখন সে বাধ্য যে এই টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে যাওয়ার জন্য সে বাধ্য। অর্থাৎ যখন আমরা একটা অ্যাপ্রন বসাই দেই, তখন আমরা ফ্লোটিং ফাইবারের গতিবিধিকে কন্ট্রোল করতে পারি। এই হচ্ছে অ্যাপ্রনের কাজ, যে সোজা কথা ফ্লোটিং ফাইবারের গতিকে কন্ট্রোল করাটাই হচ্ছে, গতি না আসলে বলা উচিত মুভমেন্ট, ফ্লোটিং ফাইবারের মুভমেন্ট কন্ট্রোল করাটাই হচ্ছে আমার অ্যাপ্রনের কাজ। টপ রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলবো হচ্ছে টপ অ্যাপ্রন, আর বটম রোলারের জন্য যে অ্যাপ্রন সেটাকে আমরা বলবো হচ্ছে বটম অ্যাপ্রন। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখন খেয়াল করো, তোমরা যখন ভিডিওটা খেয়াল করে দেখছো, তখন কি দেখছো যে অ্যাপ্রন গুলাও যে মুভ করে? কারণ হচ্ছে অ্যাপ্রন গুলা কিন্তু রোলারের সাথে সাথে মুভ করতে থাকে। প্রমাণ হচ্ছে এই যে, খেয়াল করে দেখো, এখানে আমি আবারও ভিডিওটা ছাড়িয়ে দেখবা, এই তো, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা অ্যাপ্রন। এই অ্যাপ্রনের উপরে যে লেখা আছে, কিছু কোম্পানির নাম ধাম তার স্পেসিফিকেশন লেখা আছে। অ্যাপ্রনটা দেখো মুভ করবে, রোলার ভিতরে যেহেতু রোলার, তো রোলার ঘুরলে অ্যাপ্রনটাও ঘুরবে। খেয়াল করে দেখো, এই অ্যাপ্রনটা কিন্তু ঘুরছে, রোলার ঘুরলে অ্যাপ্রনটাও ঘুরে। এই যে এটা অ্যাপ্রনটাও কিন্তু ঘুরে। তাহলে রোলার ঘুরলে আমরা যদি চাই যে অ্যাপ্রনটাও ঘুরুক, তাহলে কিন্তু একটা জিনিস আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রোলারটার সাথে যেন অ্যাপ্রনটা একটা নির্দিষ্ট টেনশন যেন তাদের মধ্যে বজায় থাকে। যদি আমি টেনশন ছাড়া লুজলি হচ্ছে বা মানে পরায় রাখি রোলারের উপরে অ্যাপ্রন, তাহলে রোলার ঘুরলেই অ্যাপ্রনটা কিন্তু ঘুরবে না। যদি আমি চাই রোলার ঘুরলেই অ্যাপ্রন ঘুরবে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা টেনশনের মাধ্যমে অ্যাপ্রনটাকে আটকে রাখতে হবে। এই টেনশনটা অ্যাপ্লাই করার জন্য আমার দরকার কিছু টেনশনিং ডিভাইস, কিছু ডিভাইস দরকার যারা হচ্ছে এই টেনশনটাকে বজায় রাখবে। আমরা এই যে এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা রোলার দেখতে পাচ্ছি, রোলারের উপরে হচ্ছে আমরা একটা অ্যাপ্রন দেখতে পাচ্ছি। ঠিক একই সাথে আমরা কিন্তু এখানে নীল রঙের একটা ডিভাইস দেখতে পাচ্ছি। এটা মেটালও হতে পারে, প্লাস্টিকও হতে পারে। এখানে ছবি দেখে যেটা বোঝা যাচ্ছে এটা প্লাস্টিক ডিভাইস। এই যে নীল রঙের একটা ডিভাইস দেখো দেখতে পাচ্ছি, ওইদিকে চলে গেছে। আবার নীল রঙের ডিভাইসটা টি এর মতো, হ্যাঁ, এদিক দিয়ে এসে এদিকেও চলে আসছে। এই যে এখানে নীল রং দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে টেনশনিং ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি, এই টেনশনিং ডিভাইসটার নাম হচ্ছে ক্রেডল, CRADLE। এই টেনশনিং ডিভাইসটার নাম হচ্ছে ক্রেডল।
CRADLE। ঠিক আছে, এই টেনশনিং ডিভাইসটার নাম হচ্ছে ক্রেডল। তো এই ক্রেডল দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে টপ অ্যাপ্রনকে টেনশনে রাখতে পারবো। আমরা একটা ডায়াগ্রাম দেখে আসি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে একই সাথে এই যে যেই টেনশনিং ডিভাইস, এই যেটা টপ অ্যাপ্রন, এটা বটম রোলার, আর এই বড়টা হচ্ছে নিচের যেই বড় চওড়া দাগ, এটা হচ্ছে বটম অ্যাপ্রন বোঝাচ্ছে। আমি এখন ক্রেডলটা দেখাই। এই যে এইখানে যেই তোমার ডিভাইসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রেডল, অর্থাৎ এটা টপ অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইস। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বটম অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইস, ওটাকে বলা হয় হচ্ছে নোজ বার। এটাকে বলা হয় হচ্ছে নোজ বার। এবং ক্রেডল এবং নোজ বার দুইটারই কিন্তু একই কাজ, সেটা হচ্ছে টপ অ্যাপ্রনকে টেনশনে রাখা, আর নোজ বারের কাজ হচ্ছে বটম অ্যাপ্রনকে টেনশনে রাখা। আমরা ক্রেডলটা খুব স্পষ্টভাবেই দেখেছি, যেহেতু ক্রেডলের একটা সুন্দর ছবি আমার কাছে ছিল, যে এটা নীল রঙের যেই টেনশনিং ডিভাইস, এটাই হচ্ছে ক্রেডল। এটাকেই এখানে তোমার হচ্ছে দেখানো হয়েছে। আর নোজ বারের ছবি ভালো মতো নাই, এটা নোজ বারটা আমরা আপাতত জেনে রাখি যে বটম অ্যাপ্রনকে যে টেনশন দেয় তার নাম হচ্ছে নোজ বার। ভার্সিটি খুললে আমরা ইনশাআল্লাহ ল্যাবে গিয়ে দেখে নিব, তাহলে হচ্ছে খুব সহজেই বুঝে যাব। এখন যদি পড়া থাকে তাহলে সুবিধা হচ্ছে, তখন গিয়ে একবার বললেই তোমরা বুঝে যাবা। তো ক্রেডল এবং হচ্ছে নোজ বার, এই দুটার সাথে আমরা পরিচিত হলাম। এখন এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, এই যে হচ্ছে কোথায় গেল? আচ্ছা, আমি এটা মুছে ফেলছি। এই যে আমরা কিছুক্ষণ আগে একটা ড্রাফটিং জোনটা এঁকেছিলাম, আমি একটু উদাহরণস্বরূপ, এটা মনে হয় টপ রোলার বটম রোলার, শুধু ক্রেডলটা শুধু অ্যাপ্রনটা আমি আঁকি। মনে করো এরকম টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রন। তো এদের মাঝখানে আমি যদি হচ্ছে কোনো ফাঁকা জায়গা না রাখি, আমি বলেছি টপ আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে কে যাওয়া আসা করবে? এই ফাইবার, ফ্লোটিং ফাইবারগুলি হচ্ছে তারা যাওয়া আসা করবে। তো এখন কোন ধরনের ফ্লোটিং ফাইবার যদি, বা যে কোনো ধরনের সব ফাইবারই আসলে যাওয়া আসা করবে, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাপ্রনের ফ্লোটিং ফাইবারকে কন্ট্রোল করা। তো এই ফাইবারগুলি যে যাবে তাদের জন্য কিন্তু অবশ্যই ন্যূনতম একটা জায়গা প্রয়োজন, অবশ্যই। কারণ ন্যূনতম যদি এই অ্যাপ্রনের মাঝখানে, টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে যদি ন্যূনতম জায়গা না থাকে, তাহলে ফাইবার যাবে কেমন করে? অর্থাৎ আমি যদি চাই ফাইবার টপ আর বটম অ্যাপ্রনের মাঝখান দিয়ে সুইফটলি যাতায়াত করতে পারবে, তাহলে কিন্তু অবশ্যই তাদের মাঝখানে আমার একটা স্পেস তৈরি করে দেওয়া দরকার, একটু জায়গা রাখা দরকার যেন ফাইবারটা যেতে পারে। এই জায়গা রাখার জন্য যেটা করা হয়, তোমরা হচ্ছে নিশ্চয়ই এই ইমেজটা দেখতে পাচ্ছ। এই ইমেজে দেখো নীল রঙের যেই ডিভাইসটা দেখা যাচ্ছে, আমরা এটাকে বলেছি টেনশনিং ডিভাইস টপ রোলারের জন্য, এবং তার একটা নাম আছে, সেটাকে বলেছি ক্রেডল, CRADLE, ক্রেডল। এই ক্রেডলের গায়ে হলুদ রঙের একটা ছোট্ট প্লাস্টিকের ডিভাইস আটকানো আছে। এই হলুদ রঙের যে ডিভাইসটা, এটাকেই বলা হয় হচ্ছে স্পেসার। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে স্পেসার। এটা হচ্ছে, যদি এটা ক্রেডল হয় আর ক্রেডলের মাঝখানে এভাবে বসানো থাকে, ক্রেডলের মাঝখানে এরকম বসানো থাকে, যার ফলে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে একটা জায়গা থাকে, সেই জায়গা দিয়ে হচ্ছে ফাইবাররা অনায়াসে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পেসারের কাজ, এটাই হচ্ছে স্পেসার। স্পেসারের কাজ হচ্ছে টপ এবং বটম অ্যাপ্রনের মাঝখানে কিছু নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখা, যেন ফাইবার তার ভিতর দিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারে। এই মোটামুটি হচ্ছে আমাদের একটা ড্রাফটিং জোনের কম্পোনেন্ট। তাহলে ড্রাফটিং জোনের কম্পোনেন্টের মধ্যে আমরা কি কি জানলাম? আমরা প্রথমে জানলাম একটা কন্ডেন্সার থাকে, ঠিক আছে। তারপরে আমরা জানলাম ড্রাফটিং জোনতে থাকে, ড্রাফটিং রোলারে থাকে, আগে থেকেই জানি কন্ডেন্সার থাকে। তারপর আমরা জানলাম যে ফ্লোটিং ফাইবারকে কন্ট্রোল করার জন্য অ্যাপ্রন থাকে। টপ রোলারের জন্য হচ্ছে টপ অ্যাপ্রন, বটম রোলারের জন্য হচ্ছে বটম অ্যাপ্রন। এবং একই সাথে আমরা জানলাম যে রোলার ঘুরলেই যেহেতু অ্যাপ্রনকেও ঘুরতে হবে, তাই অবশ্যই একটা উপযুক্ত টেনশনে হচ্ছে অ্যাপ্রনকে আটকানো লাগবে। তো টপ রোলারের জন্য হচ্ছে টপ অ্যাপ্রন, বটম রোলারের জন্য হচ্ছে বটম অ্যাপ্রন। আর টপ অ্যাপ্রনের টেনশনিং ডিভাইসের নাম হচ্ছে ক্রেডল, আর বটম রোলারের টেনশনিং ডিভাইসের নাম হচ্ছে নোজ বার। শুধু অ্যাপ্রন বসালেই তো চলবে না, অ্যাপ্রনের মাঝখানে ফাইবারের যাওয়া আসার জায়গাও করে দিতে হবে। সেই জায়গাটা যে করে দেয় তার নাম হচ্ছে স্পেসার। তাহলে এগুলি আমরা জানলাম যে টপ রোলার, বটম রোলার, টপ অ্যাপ্রন, বটম অ্যাপ্রন, ক্রেডল, নোজ বার এবং স্পেসার। আমরা ড্রাফটিং জোনের 7টা কম্পোনেন্টের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে জেনে নিলাম। আচ্ছা, তো আমার বলা মোটামুটি শেষের দিকে। তো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে? স্যার ড্রাফটিং জোনের স্যার ফ্রন্ট রোলার থেকে স্যার ব্যাক রোলারের স্যার গতি বেশি থাকে স্যার, এটা কেন থাকে? আবার বলো। স্যার ড্রাফটিং জোনের স্যার ফ্রন্ট রোলার থেকে ব্যাক রোলারের স্যার গতি বেশি থাকে, স্যার এটা কেন থাকে?
না, ড্রাফটিং জোনে হচ্ছে ফ্রন্ট রোলারের গতি সবচেয়ে বেশি, ব্যাক রোলারের গতি সবচেয়ে কম। এটা কেন থাকে সেটা প্রশ্ন? জি স্যার। স্যার এই আচ্ছা, ফ্রন্ট স্যার আমি মানে ভাবছিলাম যে মানে ব্যাকটা এই জন্যই করছিলাম স্যার, ফ্রন্টেরটাও বেশি হলে তো স্যার প্রবলেম নেই, হ্যাঁ ব্যাকের হ্যাঁ, বেশি হলে ফ্রন্ট তো। রোলারেরটাই গতি বেশি থাকে, কারণ ফ্রন্ট রোলার ফাইবার গুলিকে টেনে টেনে নিয়ে যায় পিছন থেকে। এই যে ড্রাফটিং জোনে তো আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম। জি স্যার। যদি ব্যাক রোলারের গতি বেশি থাকতো তাহলে তো ফাইবার মাঝখানে আটকে যেত, তাই না? জি স্যার, জি স্যার, ফ্রন্ট এটাই রোলারের ছিল গতি স্যার কম হবে। কোশ্চেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ স্যার, আমার আর নেই। আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন অন্য কারো? আর কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই। তোমাদের তো বাড়ির কাজ দিয়ে দিলাম, পরের 3টা ভিডিও একটু দেখে আসবা। এই আজকে তাহলে এখানে তোমরা তাহলে চ্যাট বক্সে আইডি লিখে দাও কোনো প্রশ্ন না থাকলে।